স্বামীজির শিকাগো ধর্ম মহাসম্মেলনের যোগদান পর্বকে মাইলস্টোন হিসেবে দেখলে পরিব্রাজক সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের দুটি পর্ব 1886 থেকে পাশ্চাত্যে যাওয়ার আগে প্রথম পর্ব, পাশ্চাত্যে ধর্ম সম্মেলন করে এসে দ্বিতীয় পর্ব। আমরা সেই পরিব্রাজক সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের প্রথম পর্বের আজকের প্রথম স্থান বারাণসী। 1888 সালে স্বামী বিবেকানন্দ বারাণসী, অযোধ্যা, লখনৌ, আগ্রা, বৃন্দাবন, হাতরাস ও ঋষিকেশে ভ্রমণ করেছিলেন। বারাণসীতে তিনি বিখ্যাত সাধুদের দর্শন করেন। তাদের মধ্যে তৈলঙ্গ স্বামী ও স্বামী ভাস্করানন্দও উল্লেখযোগ্য। ভাস্করানন্দ ও তাঁর শিষ্যরা স্বামীজির তেজ ও তাঁর বাগ্মিতা দেখে মুগ্ধ হন। বিখ্যাত সাধু যাঁরা সেদিন জমায়েত হয়েছিলেন, তাঁরা স্বামীজির দিকে তাকিয়ে বলেছিলেন, এই মানুষটির মধ্যে মা সরস্বতীর বাস, তার মন মহান আলোর মতো। স্বামীজি সংস্কৃত পণ্ডিত প্রমোদা দাস মিত্রের সঙ্গে দেখা করেন, যার সঙ্গে আগে থেকেই তাঁর পত্রালাপ চলছিল। স্বামীজি যখন মা দুর্গার মন্দির থেকে ফিরছিলেন, একদল বাঁদর তাঁকে তাড়া করেছিল। ভয়ে স্বামীজি দৌড়তে শুরু করলেন। হঠাৎ এক বৃদ্ধ সন্ন্যাসীর অভয়বাণী শুনতে পেলেন, দাঁড়াও, সবসময় আক্রমণকারীদের মুখোমুখি হও। স্বামীজি রুখে দাঁড়ান, তার সব ভয় দূর হয়ে গেল। তাঁর রুদ্র মূর্তি দেখে বাঁদরের দল পালিয়ে গেল। এই ঘটনা তাঁর ভবিষ্যৎ জীবনের জন্য এক বড় শিক্ষার উৎস হয়। জীবনে সব সময় প্রতিকূল অবস্থা থেকে না পালিয়ে মুখোমুখি হওয়া। ভীরুরা কখনো জয়ী হয় না। বারাণসীর পরিক্রমণের পর থেকে তিনি গেলেন আগ্রা, যেখানে স্বামীজি দেখেছিলেন ভারত আত্মাকে। লখনৌ থেকে স্বামীজি আগ্রা যাত্রা করেন। মুঘল সাম্রাজ্যের ঐশ্বর্য, স্থাপত্যের নিদর্শন তাকে মুগ্ধ করে। তিনি তাজমহলের বিভিন্ন দিক থেকে আলোর বিভিন্ন অবস্থানে তাঁর দেশের প্রতি ভালোবাসার আলোকে বারবার তাজমহল দেখেন। তিনি বলতেন, এই অদ্ভুত আশ্চর্য সৃষ্টির প্রতি বর্গ ইঞ্চি সারা দিনেও ভালো করে দেখা যায় না। সঠিকভাবে দেখতে হলে 6 মাস লাগে তাজমহল দেখতে। আগ্রার অপূর্ব দুর্গ তাঁর ঐতিহাসিক ধ্যান ধারণাকে উজ্জীবিত করে। তিনি যেন আগ্রার রাস্তাঘাটে, কবরস্থানের, মসজিদের বিভিন্ন স্থাপত্যের নিদর্শনের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের সময়ে ভ্রমণ করার আনন্দ উপভোগ করছিলেন। স্বামী বিবেকানন্দ আগ্রা হয়ে বৃন্দাবনে আসেন। তাঁর কাছে প্রভু শ্রীকৃষ্ণের লীলা মূর্ত হয়ে ওঠে এবং বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র দর্শন করেন ও ভাবেই বিভোর হন। তিনি গোবর্ধন পাহাড় দর্শনকালে প্রতিজ্ঞা করেন, তিনি খাবারের জন্য আর ভিক্ষা করবেন না, শুধু তাকে কেউ আগ্রহ ভরে নিবেদন করলেই খাবেন। একটি ঘটনার কথা প্রসঙ্গে বৃন্দাবনের রামকৃষ্ণ মঠের স্বামী সুপ্রকাশানন্দ জানান, এখানে এসে শ্রীরামকৃষ্ণের শিষ্য বলরাম বাবুর পরিবারের যে বাড়ি ছিল এখানে কালাবাবু কুঞ্জ, যেখানে শ্রীরামকৃষ্ণ বাদে সারদা মা সমেত সবাই থাকতেন, সেখানে উঠেছিলেন এবং সারা বৃন্দাবনে শ্রীকৃষ্ণের যত লীলাস্থান দর্শন করেছিলেন। ঠিক কতদিন বৃন্দাবনে ছিলেন তা জানা যায় না। এখানে পরিভ্রমণ করে শ্রীরামকৃষ্ণের যে শিক্ষা ছিল ভক্তিভাব, সেটা তিনি হৃদয়ঙ্গম করেন। স্বামীজি বলেছিলেন, শ্রীকৃষ্ণ ভক্তি ও প্রেমের দেবতা, পাণ্ডিত্য দ্বারা তাকে পাওয়া যায় না। যদি ভক্তি হৃদয়ঙ্গম করতে চাও, যদি ভক্তিভাব জানতে চাও, তবে শ্রীকৃষ্ণ লীলার অনুধ্যান করো। বৃন্দাবনের পরে স্বামীজি শ্রীকৃষ্ণের অন্যান্য লীলাস্থান যেমন গোবর্ধন যান এবং গোবর্ধন পরিক্রমা করেন। এই সময় একটা ঘটনা ছিল,
স্বামীজি সংকল্প করেছিলেন কোনো ভিক্ষা কারুর কাছে চাইবেন না, যদি কেউ কিছু নিজের থেকে দিতে চান তাহলেই খাবেন। এই সময় গোবর্ধন পরিক্রমা কালে তিনি ঘুরতে ঘুরতে প্রচণ্ড রোদ এবং বৃষ্টির মধ্যে সারাদিন কিছু খাওয়া হয়নি। বিকেলবেলা অভিমান ভরে যে রাধারানীর রাজত্বে কিছু পেলাম না বলে তিনি লোকালয় ছেড়ে চলে যাচ্ছিলেন। যেতে যেতে হঠাৎ শুনলেন একজন ডাকছেন স্বামীজি স্বামীজি বলে। তা স্বামীজি তাকে না তার কথা শুনে স্বামীজিও জোরে জোরে হেঁটে তাকে অ্যাভয়েড করে চলে যাচ্ছিলেন। কিছুক্ষণ পরে সেই ভদ্রলোক স্বামীজিকে ধরলেন এবং স্বামীজি দেখলেন তার কাছে খুব বড় অনেক কিছু খাবার দাবার নিয়ে স্বামীজিকে খাওয়াতে এসছেন। তখন স্বামীজি মানে দু চোখ দিয়ে জল পড়তে লাগলো যে রাধারানীর উপর অভিমান করাতে রাধারানী এইভাবে আমাকে শিক্ষা দিলেন। ক্রমে সেই মানুষটি গাছের আড়ালে অদৃশ্য হয়ে যায়। ভক্তিতে আপ্লুত স্বামীজি ভগবানের লীলাক্ষেত্রে এই আশ্চর্য ঘটনায় আবেগে আপ্লুত হয়ে বললেন, জয় শ্রী রাধা, জয় শ্রীকৃষ্ণ। বৃন্দাবনের রামকৃষ্ণ মঠের স্বামী সুপ্রকাশানন্দ আরও একটি ঘটনার কথা জানান। রাধাকুণ্ডে স্নান করার পরে স্বামীজি দেখেন একটাই তার বসন ছিল, কাপড় ছিল, দেখেন যে কাপড়টি বাদরে নিয়ে গেছে। স্বামীজির কাছে আর কিছু পরার ছিল না। সেই জন্য স্বামীজি ভাবলেন এই অবস্থায় কি করে লোকালয়ে যাব। তিনি জঙ্গলের মধ্যে চলে যেতে লাগলেন যে আর লোকালয়েই ফিরবো না এই ভেবে। হঠাৎ দেখেন এখানেও সেই একজন ভদ্রলোক স্বামীজিকে ডাকতে ডাকতে অনেক দূর যেয়ে স্বামীজির কাছে পৌঁছানোর পরে দেখলেন যে স্বামীজির জন্যে উনি কাপড়, এক সেট কাপড় এবং খাবার দাবার নিয়ে স্বামীজির কাছে এসছেন। স্বামীজি দেখে এত আনন্দ হলো যে রাধারানী এইভাবে আমাকে কৃপা করছেন, এইভাবে পদে রক্ষা করছেন বলে সেগুলো স্বামীজি খেয়ে এবং কাপড় পরে রাধাকুণ্ডে আবার এসে দেখেন ঠিক যে জায়গায় কাপড় খুলে তিনি স্নান করতে নেমেছিলেন ঠিক সেই জায়গায় কাপড় রয়েছে। এ স্বামীজি রাধারানীর কৃপা অনুভব করলেন এবং শ্রীকৃষ্ণ লীলা অনুভব করে এখান থেকে হাতরাস অভিমুখে চলে গেলেন। আজ থেকে 100 বছরেরও আগে পরাধীন ভারতবর্ষের হিমালয় থেকে কন্যাকুমারিকা ঘুরে বেরিয়েছিলেন চারণ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। পরাধীন ভারতবাসীকে শুনিয়েছিলেন অভয়বাণী, ওঠো জাগো। এবার স্বামী বিবেকানন্দের গন্তব্যস্থল এলাহাবাদ। স্বামীজি 1889 সালে আবার মঠ ত্যাগ করেন ও তাঁর ভারত ভ্রমণের দ্বিতীয় অধ্যায় শুরু হয়। তিনি বৈদ্যনাথ মন্দির দর্শন করেন এবং এলাহাবাদ যান। এলাহাবাদ ভ্রমণ সম্পর্কে রামকৃষ্ণ মঠের মহারাজ জানান, 1889 সালের কথা, ডিসেম্বর শেষ সপ্তাহ। স্বামী বিবেকানন্দ তখন দেওঘর বৈদ্যনাথ ধামেতে ছিলেন আর তার বেনারসে আসবার পরিকল্পনা ছিল। তখন উনি সংবাদ পান যে তার গুরু ভাই যোগানন্দজি কলেরায় পীড়িত। এলাহাবাদে তখন ছিলেন যোগানন্দজি। তো তাকে দেখবার জন্য তার প্রোগ্রাম চেঞ্জ করে মহারাজ এখানে এলাহাবাদে চলে আসেন, স্বামীজি চলে আসেন। আর এলাহাবাদে তো উনি 3 সপ্তাহ ছিলেন 1889 খ্রিস্টাব্দে। তখন মাঘ মেলা চলছিল, ডিসেম্বর মাসের শীত তখন। আর মহারাজ এসে এলাহাবাদের চৌক অঞ্চলেতে ডক্টর গোবিন্দ বসুর বাড়িতে উনি ছিলেন প্রায় 3 সপ্তাহ কাল। আর তা সেই সময় মাঘ মেলা, যেমন কি বললাম, মাঘ মেলার সময় তো মাঘ মেলা চলছিল। আর মাঘ মেলার সময় কল্পবাস অনেকেই করেন। তো স্বামী বিবেকানন্দ কল্পবাস করার জন্যে উনি ঝুঁসিতে যান, গঙ্গার অপর পাড়িতে। ওখানে দয়ারামদের গুহাতে উনি থেকে তপস্যা করেন আর কল্পবাস করেন। এখানে 3 সপ্তাহ থাকেন, মাধুকরী করতেন আর সৎসঙ্গ মানে ধর্ম সম্বন্ধে উনি বলতেন, অনেকে শুনতে আসতো। তো এই ভীষণ শীতের জন্য তার কোমরের ব্যথা বেড়ে যায় আর উনি এলাহাবাদ ত্যাগ করার কথা কল্পনা করেন, মানে চিন্তা করেন। আর এলাহাবাদ ছেড়ে উনি গাজীপুরেতে চলে যান। স্বামীজি এলাহাবাদ থেকে গাজীপুর যান মহৎ সাধু পৌহারি বাবার দর্শনের আকাঙ্ক্ষায়। 1890 সালের মার্চ মাসে গাজীপুর থেকে অখণ্ডানন্দকে চিঠিতে
পৌহারি বাবা সম্পর্কে তাঁর অভিজ্ঞতার কথা জানান। এখানে পৌহারিজি নামক এক অদ্ভুত যোগী ও ভক্ত আছেন। এক্ষণে তাঁহারই কাছে রহিয়াছি। ইনি ঘরের বাহির হন না, দ্বারের আড়াল হইতে কথাবার্তা কহেন। ঘরের মধ্যে এক গর্ত আছে, তন্মধ্যে বাস করেন। শুনিতে পাই ইনি মাস মাস সমাধিস্থ হইয়া থাকেন। ইহার তিতিক্ষা বড়ই অদ্ভুত। গাজীপুর থেকে 1890 সালের 6ই ফেব্রুয়ারি বলরামবাবুকে লেখা এক চিঠিতে জানান, পৌহারি বাবা ঠাকুর রামকৃষ্ণ সম্পর্কে বলেছেন, ইনি এক অবতার। যে পৌহারি বাবার ঘরে ঠাকুরের এক ছবি রাখা আছে বলে স্বামীজি চিঠিতে জানিয়েছেন। পৌহারি বাবার বংশধর পণ্ডিত অমরনাথ तिवारी জানান, पौहारी बाबा के 5वें वंशधर अमरनाथ तिवारी पुजारी जो है यहाँ पर नियुक्त जो है, और ये स्थान जो है, इसी स्थान पर जो है स्वामी विवेकानंद जी 1890 में आए, जहाँ पर कि ये पीछे जो है आप जो আমি অমরনাথ तिवारी, यहीं पर बैठ পৌহারি বাবার বংশধর, विवेकानंद जी তার पौहारी পঞ্চম बाबा উত্তর वार्तालाप পুরুষ करते थे। এবং এই আশ্রমে পুরোহিত হিসেবে নিয়োজিত রয়েছি। 1890 সালে স্বামী বিবেকানন্দ এখানে আসেন এবং আমার পেছনে যে মন্দির রয়েছে সেখানে বসেই স্বামীজি পৌহারি বাবার সঙ্গে ধর্ম প্রসঙ্গে আলোচনা করতেন। প্রতিদিন সকালবেলা স্বামীজি এখানে চলে আসতেন এবং সারাদিন ধর্মালোচনার পর সন্ধেবেলায় গোরাবাজারে গগনবাবুর বাড়িতে ফিরে যেতেন রাত্রিবাসের জন্য, কারণ পৌহারি বাবার এই আশ্রমে রাত্রিবাসের অনুমতি নেই। 1890 সালের 23শে জানুয়ারি থেকে 9ই এপ্রিল পর্যন্ত প্রমোদা দাস মিত্রকে লেখা বিভিন্ন চিঠিতে স্বামীজি জানিয়েছেন যে পৌহারি বাবা এক মহান যোগী। তিনি উঁচু পাঁচিলে ঘেরা একটি ঘরের মধ্যে মাটির তলায় এক গর্তের মধ্যে বাস করেন। তিনি কখনো ঘরের বার হন না। পৌহারি বাবার প্রতি আকর্ষিত হয়ে স্বামীজি এখানে আসেন এবং পৌহারি বাবার কাছ থেকে জ্ঞানলাভ ও হঠযোগ শিক্ষার উদ্দেশ্যে স্বামীজি এখানে প্রায় 3 মাস অবস্থান করেন। এখান থেকে যাবার কিছুদিন পরই স্বামীজি শিকাগো ধর্ম মহাসভার উদ্দেশ্যে যাত্রা করেন। এই আশ্রমে যখন স্বামীজি আসেন তখন তিনি মানসিক দ্বন্দ্বে ভুগছিলেন, কারণ স্বামীজি নিজে চেয়েছিলেন কোনো নির্জন গিরিগুহায় আত্মমুক্তির সাধনা করবেন, কিন্তু তার গুরু ঠাকুর শ্রী রামকৃষ্ণের ইচ্ছা ছিল স্বামীজি মানুষের মধ্যে থেকেই শিব জ্ঞানে জীবসেবার মন্ত্রে সবাইকে উদ্বুদ্ধ করবেন এবং মানুষের কল্যাণে আত্মনিয়োগ করবেন। শেষ পর্যন্ত এখানে এসে স্বামীজি সেই দ্বন্দ্বের সমাধান খুঁজে পান এবং গুরুর আদেশেই শিরোধার্য হয়। পরে 1893 সালে শিকাগোতে যান। সেখানেও তিনি পৌহারি বাবার উল্লেখ করেছেন। এখানে লোকমুখে অনেক কথাই প্রচলিত আছে। বাবার কাছে শুনেছি যে একবার পৌহারি বাবা এই আশ্রমে এক বিশাল ভান্ডারার আয়োজন করেন। সময়টা ছিল মে-জুন মাসের গরমের সময়। পৌহারি বাবা নদীতে গিয়ে গঙ্গা দেবীকে ভান্ডারায় উপস্থিত থাকার নিমন্ত্রণ জানান এবং সবাই আশ্চর্য হয়ে দেখেন যে ভান্ডারার দিন গঙ্গা মাতা চারদিক প্লাবিত করে এসে হাজির হয়েছেন আশ্রমের দোরগোড়ায়। সাধারণত জুলাই আগস্ট মাসে প্রচণ্ড বর্ষা হলেই এমনটা হয়, কিন্তু তখন মে-জুন মাসের গরমের সময়। ভান্ডারার রান্নার সময় ঘি কম পড়ে গেলে পৌহারি বাবা হেসে বলেন, ঘি কম পড়েছে এর জন্য চিন্তা কিসের, গঙ্গা মায়ের কাছ থেকে ধার নিয়ে নাও। আমি যেখানে বসে আছি তার পাশ দিয়ে আশ্রমের সিঁড়ি নেমে গেছে। পৌহারি বাবার নির্দেশে এই সিঁড়ি দিয়ে দৌড়ে নেমে ভক্তরা টিনে করে গঙ্গা জল তুলে নিলেন এবং তা ঘিতে রূপান্তরিত হলো। পরে পৌহারি বাবা যতটা ঘি মা গঙ্গার কাছ থেকে ধার নিয়ে রান্নার জন্য ব্যবহার করেছিলেন সে পরিমাণ ঘি নদীতে সমর্পণ করেছিলেন। 1898 সালে পৌহারি বাবা যোগ বলে আগুন সৃষ্টি করে নিজ দেহকে অগ্নিতে সমর্পণ করে ব্রহ্মে লীন হয়ে যান। স্বামী বিবেকানন্দ পৌহারি বাবাকে জিজ্ঞাসা করেন যে আপনি এত মহান যোগী হওয়া সত্ত্বেও কেন রঘুনাথজির মূর্তি পুজো করেন। উত্তরে পৌহারি বাবা বলেন যে সব কাজই কি নিজের জন্য করি, অন্যদের জন্য কি কিছুই করতে নেই। এ ধরনের অনেক কথাবার্তা তাঁদের মধ্যে হয়েছে। স্বামীজি একসময় পৌহারি বাবাকে বলেন, আমি একজন যোগীর কথা শুনেছি যিনি খরম পায়ে দিয়ে জলের ওপর দিয়ে হেঁটে নদী পেরিয়ে যেতে পারেন। পৌহারি বাবা তখন হেসে বললেন যে সারা জীবন সাধনা করে একজন যোগী যদি নদী পেরোনোর ক্ষমতা অর্জন করেন তাহলে তার সারা জীবনের তপস্যা বৃথা, কারণ
খেয়ানিকে দুয়ানা পয়সা দিলেই অনায়াসে নদী পার হওয়া যায়। এসব যোগ বিভূতির ফাঁদে আটকে না পড়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণের নির্দেশ পথে ঈশ্বর প্রাপ্তির লক্ষ্যে এগিয়ে যাবার জন্য পৌহারি বাবা স্বামীজিকে উপদেশ দেন। স্বামীজি পৌহারি বাবাকে প্রশ্ন করেন যে এত বড় যোগ সাধক হওয়া সত্ত্বেও মানুষের কল্যাণের জন্য কেন তিনি বাইরে বেরিয়ে আসছেন না। উত্তরে পৌহারি বাবা বলেন যে শুধুমাত্র এই স্থূল শরীর দিয়ে কি মানুষের কল্যাণ করা যায়? মন ও বাণীর মাধ্যমে কি মানব সেবা করা যায় না? স্বামীজি যখন পৌহারি বাবার কাছ থেকে দীক্ষা নেবার কথা ভাবছিলেন, তখন এক অদ্ভুত ঘটনা ঘটল। দীক্ষা নেবার আগের রাতে যে ছোট্ট একটি ঘরে স্বামীজি শুয়েছিলেন, হঠাৎ তিনি লক্ষ্য করেন সমস্ত ঘর আলোয় উদ্ভাসিত হল। সামনে দাঁড়িয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণের অদ্ভুত পবিত্র মূর্তি। ঠাকুর যেন তাকিয়ে আছেন স্বামীজির দিকে করুণামাখা স্নেহ বিগলিত দৃষ্টি নিয়ে। ঠাকুরের সেই করুণ চোখ দেখে স্বামীজির মনে জেগে উঠল অপরাধ বোধ। তাঁর সর্বাঙ্গ ঘেমে উঠল এবং তাঁর সারা শরীর কাঁপতে লাগল। মনে সন্দেহ জাগল, তিনি কি অবিশ্বাসী? মন বলল, শ্রীরামকৃষ্ণ ছাড়া অন্য কারো চরণে নিজেকে সমর্পণ করবেন না। স্বভাবতই দীক্ষা গ্রহণের সংকল্প পিছিয়ে গেল, কিন্তু স্বামীজি যাচাই না করে কোনো কিছু মেনে নেন না। ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই দর্শন দৃষ্টিবিভ্রম বা হ্যালুসিনেশনও হতে পারে। সুতরাং শ্রীরামকৃষ্ণদেবের মূর্তিকে সরিয়ে পৌহারি বাবার ধ্যান করবেন ঠিক করলেন। কিন্তু আসনে বসতেই আবার শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব ঘটল। কাঁদো কাঁদো ভাবে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ। পরপর 5-6 দিন একই অনুভূতির পুনরাবৃত্তি ঘটল। সুতরাং দীক্ষা নেবার বাসনা মন থেকে মুছে গেল। 1890 সালে গাজীপুর ভ্রমণের সময় স্বামীজি তাঁর বন্ধু গগনবাবুর বাড়িতে ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরও একসময় এই বাড়িতে ছিলেন। এখানেই ছিল গগনবাবুর বাড়ি। এখন স্থানটি বিবেকানন্দ রবীন্দ্রনাথ স্মারক হিসেবে রাখা হয়েছে। গাজীপুর থেকে স্বামীজি 1890 সালের 10ই মে লেখা তুলসীরামকে এক চিঠিতে জানান তিনি বেরিলি যাবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁর স্থূলদেহ ত্যাগ করলেন 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট। বিবেকানন্দ প্রথমবার ভারতভূমি ত্যাগ করছেন 1893-এর 31শে মে। এই কালো পর্বে 6 বছর 10 মাস 15 দিনের কালো পর্বে বিবেকানন্দ অনেকবার গিয়েছিলেন দেওঘরে, বৈদ্যনাথ ধামে। স্বামীজি আবার 1889 সালে বরানগর মঠ ত্যাগ করে দেওঘর যাত্রা করেন। দেওঘর থেকে 1889 সালের 24শে ডিসেম্বর বলরাম বসুকে লেখা চিঠি থেকে জানা যায় যে স্বামীজি পূর্ণবাবুর বাসায় ছিলেন। ওই সময় তাঁর শরীর খুব একটা ভালো যাচ্ছিল না। ওই সময়ই অচ্যুতানন্দ দেওঘরে অন্য কোনো বাসস্থানে ছিলেন। স্বামীজি 2 দিন পর 26শে ডিসেম্বর প্রমোদবাবুকে একটি চিঠি লেখেন ও তার কাশী যাবার ইচ্ছা প্রকাশ করেন। দেওঘরে স্বামীজি এই বাড়িটিতেই ছিলেন বলে জানা যায়। 1890 সালের কাছাকাছি সময়ে স্বামীজি বেশ কয়েকবার এই বাড়িটিতেই এসে থেকেছেন। ওই সময় কোনো এক বাঙালি ভদ্রলোক এই বাড়িটির মালিক ছিলেন এবং স্বামীজি ওর আতিথ্যেই এখানে থাকতেন। এখান থেকে খুব কাছেই রয়েছে দর্ভা নদী। স্বামীজি নদীর ধারে বেড়াতে যেতেন। দেওঘরে স্বামীজি বৈদ্যনাথ ধাম দর্শন করেন। মন্দিরের জনৈক পূজারী স্বামীজির দেওঘর আগমন সম্পর্কে জানান, স্বামীজি স্বাস্থ্য পুনরুদ্ধার এবং আধ্যাত্মিক শান্তি লাভের উদ্দেশ্যেই বৈদ্যনাথ ধাম আসতেন।
স্বামীজির চিঠিপত্র ও নিবন্ধ থেকে জানা যায় যে স্বামীজি 7 বার এই বৈদ্যনাথ ধামে এসেছেন। তবে এখানকার পুরোহিত ও প্রবীণেরা বলেন যে স্বামীজি এখানে অসংখ্যবার এসেছেন এবং শক্তির আরাধনা করেছেন। স্বামী বিবেকানন্দ নৈনিতাল থেকে বদ্রীনাথ, কেদারনাথ হয়ে পদব্রজে আলমোড়ার পথে যাত্রা করেন। চলার পথে আলমোড়া পৌঁছনোর 14 মাইল আগে কাঁকড়ি ঘাট নামে একটি স্থানে এক বটগাছের নিচে গভীর ধ্যানে নিমগ্ন হন। পরে স্বামীজি কথা প্রসঙ্গে স্বামী অখণ্ডানন্দ মহারাজকে বলেন যে ওই বটগাছের নিচে এই ধ্যানের মাধ্যমেই আমি জীবনের একটা বড় সমস্যার সমাধান খুঁজে পাই। আমি বিশ্বের প্রতিটি অণুপরমাণুতে ঈশ্বরের উপস্থিতি অনুভব করি। একটি পরমাণুর মধ্যেই সমগ্র বিশ্বকে আমি মানস চোখে অবলোকন করেছি। তিনি বোধহয় এই অভিজ্ঞতার মাধ্যমে গুরুদেব শ্রীরামকৃষ্ণের মর্মবাণী শিব জ্ঞানে জীব সেবার মর্মার্থ উপলব্ধি করে তাঁর অন্তর্মুখী মনকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের নির্দেশিত মানব সেবার পথে নিয়োজিত করেন। স্বামী বিবেকানন্দ আলমোড়া থাকাকালীন অবস্থায় তাঁর গুরু ভাই ও ঘনিষ্ঠদের অসংখ্য চিঠিপত্র লেখেন। এখানে স্বামীজি মিস্টার ও মিসেস জন হেনরি সেভিয়ারদের সংস্পর্শে আসেন ও তাঁদের শিষ্য করে নেন। আলমোড়ার অপূর্ব প্রাকৃতিক পরিবেশে অবস্থানকালে তাঁর 2 গুরু ভাইও স্বামীজির সঙ্গে এসে দেখা করেন। কিন্তু স্বামীজি গুরু ভাইদের সেখানে রেখে এক গ্রামের গুহায় একাকী প্রবেশ করেন। সেখানে দিনরাত আধ্যাত্মিক সাধনার উচ্চতর মার্গে নিমগ্ন হন, যতক্ষণ না তাঁর মুখমণ্ডল এক অনাবিল আলোকে উদ্ভাসিত হয়। এখানেই তিনি অনুভব করেন সাধনার উচ্চতর মার্গে অবস্থান করে শুধুমাত্র আধ্যাত্মিক আনন্দে মেতে থাকার চাইতে জনজীবনে কাজের মধ্য দিয়ে নিজেকে ডুবিয়ে দিয়ে শিব জ্ঞানে জীবকে সেবা করাই হবে তাঁর ঠাকুর নির্দেশিত ও আত্মোপলব্ধির উদ্দেশ্য। পরে তিনি এই অভিজ্ঞতা সম্পর্কে বলেছিলেন, আমার সারা জীবনে কখনো এমন পরিপূর্ণতা অনুভব করিনি যা ওই গুহায় বসে কঠোর পরিশ্রমজনিত সেবামূলক কাজের জন্য আধ্যাত্মিক সাধনার পর অনুভব করি। এই অভিজ্ঞতা যেন গুহার আধ্যাত্মিক জীবন থেকে সমতলে সেবামূলক কাজ করার জন্য আমাকে প্রায় ছুঁড়ে ফেলে দেওয়ার মতো ব্যাপার। আলমোড়া ভ্রমণ প্রসঙ্গে আলমোড়া রামকৃষ্ণ মিশনের স্বামী চিন্ময়ানন্দজি বলেন, স্বামীজি তার গুরু ভাই স্বামী অখণ্ডানন্দজির সঙ্গেও আসেন এবং এখানে কাঠগুদাম রেলওয়ে স্টেশনেতে ওনারা নামেন। নেবে ওখান থেকে হাঁটতে হাঁটতে এনারা নৈনিতালে চলে যান। নৈনিতালে তখনকার দিনে কিছু বিদ্বান লোকেদের সঙ্গে ওনার বেদান্ত সম্বন্ধে আলোচনা হয়। তার মধ্যে সবচেয়ে যে বড় কথাটা আমাদের লেগেছে সেটা এই যে সরফরাজ আলী বলে একজন মুসলমান বিদ্বান ওখানে ছিলেন। তার সঙ্গে স্বামীজি যখন বেদান্ত সম্বন্ধে আলোচনা করেন তখন সরফরাজ আলী এত বেশি প্রভাবিত হয়েছিলেন যে তিনি বলেছিলেন, স্বামীজি ভবিষ্যতে যদি লোকে কখনো আপনাকে অবতার বলে ঘোষিত করে তাহলে জানবেন এই মুসলমানই প্রথম আপনাকে সে অবতার বলে ঘোষণা করলো। এটা আমাদের কাছে একটা খুব আনন্দের কথা। এরপর এরা হাঁটতে হাঁটতে চলে আসেন এই আলমোড়া থেকে কাঠগুদাম যেতে প্রায় 23 কিলোমিটার নিচে কোশি নদীর তীরে একটি জায়গা আছে যাকে বলা হয় কাকড়ি ঘাট। সেই কাকড়ি ঘাটেতে একটা বটবৃক্ষের নিচে স্বামীজি বসে ধ্যান করছিলেন। ধ্যান করতে করতে তার সমাধি লাগে। এই হিসেবে এটা আমাদের কাছে একটি তীর্থস্থল হিসেবে পরিগণিত হচ্ছে। এরপর এরা আস্তে আস্তে এসে এই আশ্রম থেকে একটু দূরে আমরা দেখতে পাচ্ছি সিয়াই দেবী বলে একটি মন্দির, যেটা প্রায় 8500 ফিট ওপরে। সেইখানের পেছনে স্বামীজি অনেক দিন তপস্যা করেছিলেন। তপস্যা করার পর যখন তারা নেবে আসছিলেন, এখান থেকে আধা কিলোমিটার দূরে কারবালার মতন জায়গাতে এসে স্বামীজি তৃষ্ণার্ত হয়ে যান এবং প্রায় অজ্ঞান হয়ে মৃত্যুমুখে পতিত হওয়ার মতন অবস্থা হয়েছিল। তার গুরু ভাইকে তিনি বলেছিলেন যে তুমি
আমার জন্য জল নিয়ে এসো, তাহলে আমার অবস্থা খুবই খারাপ। ওইখানে একজন ফকির ছিলেন, মুসলমান ফকির, তিনি আসেন। তিনি এসে প্রথম দেখলেন একটি হিন্দু সাধু একটা পাথরের উপর পড়ে আছে। তাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার। ইশারাতে স্বামীজি বললেন যে আমি অত্যন্ত তৃষ্ণার্ত, আমাকে জল দাও। এই ফকির তার নিজের কুটিয়াতে গিয়ে জল আনবার জন্য চেষ্টা করছিল, কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে হলো যে আমি তো হিন্দু নই, আমি মুসলমান। এই হিন্দু, একে যদি আমি জল দিই তাহলে হয়তো এর ধর্ম চলে যাবে। অতএব ও জল না দিয়ে একটা বড় কাকড়ি, যেটা শশার থেকে বড় সাইজ হয়, সেটা নিয়ে এসে বললেন, স্বামীজি আপনি এটা নিন, এতে যে রস আছে সেই রস পেলে হয়তো আপনার শরীরের মধ্যে কিছু বল আসবে। স্বামীজি তখন বললেন তুমি এটা আমার মুখের মধ্যে দিয়ে দাও, ইশারাতে বললেন। কিন্তু এই ফকির বললেন আমি কী করে তোমার মুখে দেবো, তোমার তো জাত চলে যাবে। স্বামীজি বললেন না তুমি মুসলমান, না আমি হিন্দু, আমরা সবাই একই ভগবানের সন্তান, অতএব তুমি আমার মুখের মধ্যে দিয়ে দাও, আমার কিছু অসুবিধে হবে না। এবং তখন ওটা মুখের মধ্যে দেওয়ায় স্বামীজির যে রসটা পেয়েছিলেন ওতে, তাতে তার কিছু শক্তি ফিরে আসে। এরপরে অবশ্য তার গুরু ভাই জল নিয়ে এসে ওনাকে দিয়েছিলেন। এখান থেকে হাঁটতে হাঁটতে তারা শহরে যান। শহরে লালা বদ্রি শাহর বাড়িতে গিয়ে ওঠেন, যে লালা বাজারাতে আছে, এবং সেখানে তিনি থাকেন। কিছুদিন পরেতে তিনি ওখানকার কোলাহলও বিশেষ পছন্দ করতে না পারায় বলেন আমাকে একটা এমন জায়গায় পাঠাও যেখানে খুব শান্তি আছে। এবং লালা বদ্রি শাহ ওদেরই বেরাদরির একটি যে বড় জমিদারি ছিল, এখান থেকে 80 কিলোমিটার দূর, নাম তার দেওলধার, সেইখানে তাকে পাঠিয়ে দেয়। এবং সেই দেওলধারে প্রায় 28 দিন স্বামীজি ওখানে ছিলেন। এটা তার প্রথমবারের দিকে। এরপর তিনি যখন শিকাগোতে বিখ্যাত হয়ে আবার ফের এসেছিলেন, তখন এখানকার লোকেরা লোধিয়া থেকে ওকে সম্মানের সঙ্গে এবং ভালোভাবে শোভাযাত্রা করে নিয়ে আসছিলেন। তাতে স্বামীজি ঘোড়ায় ছিলেন এবং আগে বাজা ইত্যাদি বাজছিল। কারবালা পাশ দিয়ে যখন তিনি যাচ্ছিলেন, তখন সেই ফকির দাঁড়িয়েছিল দেখবার জন্য কি একটা প্রসেশন আসছে। স্বামীজি দেখে চিনতে পেরে ঘোড়া থেকে নেমে ওকে গিয়ে বলেছিলেন বাবা তুমি কি আমায় চিনতে পারছো? তখন ও বলেছিল না। তখন তিনি বলেন একটু মনে করে দেখো, আজ থেকে 3 বছর আগে এইখানে পাথরের উপর একটি হিন্দু সাধু পড়েছিলেন এবং তুমি তাকে একটি কাকড়ি দিয়েছে যাতে তার জীবন ফিরে পায়। এবং তিনি বললেন যে হ্যাঁ একটু মনে পড়ছে। তখন স্বামীজি সেইখানকার লোকেদের বললেন যে এই বাবা যদি তখন এই কাকড়ি এই স্বামীজিকে না দিত, তাহলে আজকে তোমরা এই স্বামী বিবেকানন্দকে পেতে না, সেইখানেই তা শেষ হয়ে যেত। এখানকার মুসলমান সম্প্রদায়ের এটা খুবই আনন্দের কথা ছিল। তখন তারা বলল এই জায়গাটা একটা কোনো রকম মানে স্মৃতি হিসেবে রাখা উচিত, এবং তারা ওখানে সঙ্গে সঙ্গে একটা জায়গা ঠিক করে একটা সংস্থা করে তারা ওখানে স্বামী বিবেকানন্দ মেমোরিয়াল রেস্ট হাউস তৈরি করে। এবং যেহেতু স্বামীজির জলের অভাবে ওখানে মৃত্যুমুখে পতিত হচ্ছিলেন, তাই তারা জলের ব্যবস্থাও করে। থার্ড টাইম যখন তিনি আসেন, তখন তিনি আসেন তার পাশ্চাত্য সমস্ত শিষ্য শিষ্যাদের নিয়ে। তাদের মধ্যে ছিলেন নিবেদিতা, অলিবুল, ক্যাপ্টেন সেভিয়ার, মিসেস সেভিয়ার। স্বামীজির এই আলমোড়া খুব পছন্দ ছিল এবং তিনি চেয়েছিলেন যে আলমোড়াতেই একটি বেদান্তের অদ্বৈত আশ্রম তৈরি হোক। কিন্তু সেই অদ্বৈত আশ্রম তৈরি করার জন্য তিনি চেয়েছিলেন একটি বড় পাহাড়, যে পাহাড়টা শহর থেকে দূরে হবে, এরকম কোনো জায়গা না পাওয়াতে ওরা আস্তে আস্তে এগিয়ে চলে যান এবং চলে গিয়ে মায়াবতীতে গিয়ে সেইটা তৈরি করেন। স্বামীজি যখন এখানে প্রথম এসেছিলেন, তখন এই একমাত্র জায়গা যেখানে তিনি একটি হিন্দিতে বক্তৃতা দিয়েছিলেন, এবং সেই হিন্দিতে বক্তৃতা তিনি দিয়েছিলেন তখনকার দিনের গভর্নমেন্ট ইন্টার কলেজেতে। এবং পরে শহরের বাজারে দাঁড়িয়েও তিনি ইংরাজিতে কিছু বলেন এবং হিন্দিতে কিছু কিছু উত্তর দিয়েছিলেন। এখানকার ইংরেজেরা তাকে ডেকেছিল স্বামীজিকে তার কাছ থেকে ভারতীয় এই আধ্যাত্মিকতা জানবার জন্য। তাই তারা তাকে ইন্ডিয়া ক্লাবে নিয়ে যায় এবং ইন্ডিয়া ক্লাবেতেও তিনি গিয়ে স্বামীজির সম্বন্ধে আমাদের বেদান্ত সম্বন্ধে বলেন। যে সমস্ত পাশ্চাত্যে থেকে শিষ্যরা এসেছিল তাদেরকে যে বাড়িতে রাখা হয়, তখন সেই বাড়ির নাম ছিল
ওখলে হাউস, এখন সেটা নাম রাখা হয়েছে নিবেদিতা কটেজ, এবং এটি দেওদার গাছের তলায় স্বামীজি এই সিস্টার নিবেদিতাকে অনেক শিক্ষা দিয়েছিলেন বলে তারা ওই জায়গাটার নাম দেওদার ইন রেখেছে। মাঝে মাঝে স্বামীজি সেখানে গিয়ে বিশ্রাম করতেন, তাই একটা তখনকার দিনের একটা কট ওখানে দেখতে পাওয়া যায়। সেই কটটা হচ্ছে ব্ল্যাক ওই লোহার কট, তাতে স্বামীজি গিয়ে বিশ্রাম করতেন, এবং একটি ইজি চেয়ারও সেখানে আছে। স্বামী বিবেকানন্দের পরিব্রাজক জীবনের প্রথম পর্বে 1890 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর স্বামীজি আলমোড়া ত্যাগ করেন। আলমোড়া থেকে রুদ্রপ্রয়াগ 120 মাইল পথ। এই দীর্ঘ পাহাড়ি পথ পায়ে হেঁটে চলেছেন বীর সন্ন্যাসী বিবেকানন্দ টিহিরি হয়ে দেরাদুনের পথে। দেরাদুনে অবস্থিত রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামীজির দেরাদুন ভ্রমণ সম্পর্কে জানান। স্বামী বিবেকানন্দের জীবনের সাথে দেহরাদুন শহরটি অঙ্গাঙ্গীভাবে জড়িত আছে। অবশ্য অন্যান্য জায়গাতে স্বামীজি একাধিকবার গেছিলেন, তেমন এখানে স্বামীজির যা ইতিহাসে পাওয়া যায়, জীবনীকারেরা লিপিবদ্ধ করেছেন, দেহরাদুনে স্বামীজির দুবার আসা হয়। প্রথমত তার বিখ্যাত আমেরিকা সফরের আগে, যখন তিনি পরিব্রাজক রূপে পুরো ভারতবর্ষে বেড়াচ্ছিলেন, তখন কথিত আছে যে অখণ্ডানন্দ মহারাজকে নিয়ে তিনি একবার যাচ্ছিলেন। সালটা হবে 1888 কি 89 সাল। অখণ্ডানন্দজিকে নিয়ে তিনি যাচ্ছেন গঙ্গোত্রী। দেহরাদুনটা তখন উত্তরাখণ্ডের বলা হতো গেটওয়ে অফ উত্তরাখণ্ড। এখন যেমন এটার নাম উত্তরাঞ্চল, তখন এই দিকের পুরো হিমালয়ের নাম ছিল উত্তরাখণ্ড। এখান থেকে যেতে যেতে বারকোট নামক একটা জায়গাতে অখণ্ডানন্দজির খুব শরীর খারাপ হয়ে যায়, রক্ত আমাশা হয়ে যায়, খেতে পারছেন না, হাঁটতে পারছেন না, কোনো ডাক্তার নাই, বুদ্ধি নাই, চিকিৎসার কিছু ব্যবস্থাই নাই। স্বামীজি খুবই অসুবিধায় পড়লেন। তো সেখানে কয়েকজন সাধুরা স্বামীজিকে বললেন যে তোমাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে তোমরা বঙ্গদেশীয় শরীর তোমাদের, তোমরা বরং একটা কাজ করো, এখান থেকে রাজপুরে নেবে চলে যাও। রাজপুরটা প্রায় 18-20 মাইল নিচে হবে। সেখানে একজন বাঙালি যোগী আছে, বাউরি শিব মন্দির নামক, খুব প্রাচীন একটা শিবের মন্দির, 300 বছর প্রাচীন মন্দির। সেখানে একজন বঙ্গদেশীয় যোগী 5-6 মাস ধরে সেখানে তপস্যা করছেন। তার কাছে গেলে তোমাদের থাকা খাবার একটু সুবিধা হবে, আর যে তোমার সাথী সঙ্গী যে সন্ন্যাসীটি রয়েছে এরও একটু সেবা প্রত্যাদি পেতে সুবিধা হবে। সেই মতো স্বামী বিবেকানন্দ নিয়ে এলেন অখণ্ডানন্দজিকে। খুঁজে খুঁজে গেলেন সেই রাজপুর নামক বিখ্যাত স্থানে। তদানীন্তন দেহরাদুনের বলে পশ এরিয়া ছিল রাজপুরটা, ইংরেজদেরও বেশ বাড়ি টাড়ি ছিল সেখানে। সেখানে গিয়ে খুঁজে খুঁজে দেখলেন আরে তো আর কেউ না, তো তাদের গুরু ভাই স্বামী তুরিয়ানন্দজি, হরি মহারাজ। দীর্ঘদিন বাদে হরি মহারাজকে পেয়ে স্বাভাবিকভাবে স্বামীজি আর অখণ্ডানন্দজির খুবই আনন্দ হলো। সেখানে একাধিক 15 দিন থেকে 20 দিনের মতন থেকে তিনি একটু সুস্থ লাভ করলেন। পরে একসাথেই 3 গুরু ভাই এখান থেকে গেলেন। কিন্তু সেই দেহরাদুনে তার বাস, দেহরাদুনে থাকা, দেহরাদুনের প্রতি একটা আকর্ষণ স্বামী বিবেকানন্দের জীবনে থেকেই গেল। দ্বিতীয়বার আমরা পাই স্বামীজিকে এখানে আসতে দেহরাদুনে। ততদিন স্বামীজি বিখ্যাত হয়ে গেছেন, পৃথিবী বিখ্যাত বিবেকানন্দ, তার সাথে মিস্টার মিসেস সেভিয়ার। নভেম্বর মাস, সালটা হলো 1897। প্রথমবারে তিনি দেখেছিলেন এখানকার গাড়োয়ালের গরিব দরিদ্র, প্রায় জামা কাপড় নাই, নগ্ন শিশুদের দেখে তার মনটা খুব কেঁদে উঠেছিল। তখনই তিনি ভেবেছিলেন যে যদি কোনো দিন আমার জীবনে সময় আসে তাহলে দেহরাদুনে আমি একটা অনাথালয় বানাবো। এবং তখন ক্যাপ্টেন আর মিস্টার মিসেস সেভিয়ারকে নিয়ে তিনি এলেন এখানে দেহরাদুনে একটা জায়গা খুঁজবেন বলে, অনাথালয়। তখনই প্রবাদ বাক্য আছে, এখন যেখানে আমাদের রামকৃষ্ণ মিশনটা অফিস বিল্ডিংটা যেখানে আছে আপনারা দেখবেন, ওখানে অফিস বিল্ডিং, সেখানে তখন হ্যাপি লজ বলে একটা ছিল, কাঠের দোতলা বাড়ি, ইংরেজ মালিক ছিল সেটার। হ্যাপি লজে তিনি 3 দিন ছিলেন মিস্টার মিসেস সেভিয়ারকে নিয়ে। এটা লিখিত প্রমাণ কিছু নাই, কিন্তু
মৌখিকভাবে এটা চলে আসছে যে সেখানে স্বামীজি ছিলেন, কিন্তু সেখানে স্বামীজি তখন খুঁজে 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 পেলেন না, কোনো একটা এমন জায়গা পেলেন না। তার ইচ্ছা ছিল যে একটা ছোট্ট একটা হিলক, পুরো পাহাড়, সেটাই কিনবেন, কিনে সেখানেই ঋষিকুল প্রথায় অনাথ বাচ্চারা থাকবে, সেখানে তাদের অতীতের শিক্ষা সংস্কৃতির সাথে সাথে বর্তমান যুগের বিজ্ঞান প্রযুক্তিও শিক্ষা দেওয়া হবে বাচ্চাদের। কিন্তু খুব দুঃখের বিষয়, তখন কয়েকজন এখানে বর্ধিষ্ণু বাঙালি পরিবারও ছিলেন, ডাক্তারবাবু, উকিলবাবু, তাদের কাছেও স্বামীজি গেলেন, ফরেস্টের রেঞ্জার অফিসার, কিন্তু কেউ তেমন সাহায্যের হাত বাড়ালো না। তারপর এই যে দেহরাদুনটাকে ছেড়ে তিনি মায়াবতীতে গিয়ে সেটা কিনলেন। বিবেকানন্দের পরিব্রাজক জীবনে দেখা যাচ্ছে ঠাকুর রামকৃষ্ণের দেহত্যাগের পর 1887 খ্রিস্টাব্দে এক সপ্তাহের জন্য, 1888 খ্রিস্টাব্দে এক মাসের জন্য, 1889 খ্রিস্টাব্দে 4 মাসের জন্য এবং 1890 খ্রিস্টাব্দে তার দীর্ঘ পথ পরিক্রমা। এই পরিক্রমায় তিনি এবার এলেন ঋষিকেশে। 1890 সালে স্বামীজি গঙ্গা ও চন্দ্রভাগা নদীর সঙ্গমস্থলের কাছে চন্দ্রেশ্বর শিব মন্দিরে তপস্যা করেছিলেন। এখানে তার ম্যালেরিয়া হয়েছিল বলে জানা যায়। স্বামীজির একটি ছবি ও মূর্তি এখনও সংরক্ষণ করা রয়েছে এখানে। স্বামী কল্যাণানন্দজি বলেন, 1890 অক্টোবরে উনি ঋষিকেশে আসেন। এ আমরা জানতে পারি স্বামীজির জীবনী থেকে এবং পরিব্রাজক জীবন থেকে। উনি ঋষিকেশে 1890 অক্টোবর সময় ছিলেন এবং ওখানে তখন ওনার সঙ্গে ওনার গুরু ভাই স্বামী তুরীয়ানন্দজি এবং স্বামী শারদানন্দজিও ছিলেন। একটা সময়ে শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্য যারা ছিলেন সকলেই ওনার শ্রীরামকৃষ্ণর মর্তলোক থেকে শরীর দেহান্তের পরে ওনারা বিভিন্ন দিকে সাক্ষাৎ শিষ্য, শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্য যারা বিভিন্ন দিকে তপস্যার জন্যে চলে যান। জায়গায় জায়গায় গিয়ে ওনারা তপস্যা করতে থাকেন, কেউ বা নর্মদার তীরে, কেউ বা দক্ষিণ দেশে, কেউ বা উত্তর ভারতে। তো স্বামীজি ওই সময়তেই 1890 সালে ঋষিকেশে এসেছিলেন এবং ঋষিকেশে ছিলেন। ঋষিকেশে থাকাকালীন অবস্থায় উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখনকার দিনে ম্যালেরিয়ার প্রকোপ অত্যন্ত ছিল, সেই ম্যালেরিয়াতেই উনি আক্রান্ত হন। সেই আক্রান্ত যখন উনি হন তখন ওনার গুরু ভাই স্বামী তুরীয়ানন্দজি এবং স্বামী শারদানন্দজি খুবই চিন্তিত হয়ে পড়েন। স্বামী তুরীয়ানন্দজি ওনার ওই শারীরিক অবস্থা দেখে রাত্রিরে যখন ওনার জ্বর কিছুতেই কমছিল না এবং একরকম জ্বরেতে অজ্ঞান হয়েছিলেন, তো তুরীয়ানন্দজি সমস্ত রাত্রির উনি হিমস, নানা রকম স্তোত্র আবৃত্তি করতে থাকেন, চ্যান্টিং করতে থাকেন স্বামীজির পাশে বসে। তখনকার দিনে ঋষিকেশ এবং হরিদ্বার অঞ্চলে কোনো চিকিৎসার বন্দোবস্ত ছিল না। যখন ওনার গুরু ভাইরা অত্যন্ত চিন্তিত ওনার শারীরিক অবস্থা নিয়ে, ঠিক সেই সময় কোনো একজন সাধু, ওই সময় তো হিমালয়ে সব বিভিন্ন জায়গায় অনেক সাধুরা থাকতেন, তো সেই সময় কোনো একজন সাধু একটি জড়িবুটি কিছু নিয়ে এসে, যা আমরা বইতে পাই, ওনার গুরু ভাইদের দেন এবং ওই সাধুটি বলেন যে এনার শরীর খুব যত্ন করে রাখো, এনার দ্বারা দেশের এবং পৃথিবীর অনেক কাজ হবে একদিন। তো ওনারা তখন ওই জড়িবুটি স্বামীজিকে খাওয়ান এবং আরও কিছু ওষুধ দেন। স্বামীজির শরীর পরের দিন সকালবেলা জ্বরও চলে যায়
এবং শরীরও ভালো হয়ে যায়। তারপর উনি স্বামীজি ঋষিকেশ থেকে গড় মুক্তেশ্বরের দিকে ওনারা পায়ে হেঁটে চলে যান। পরিক্রমণ পর্বে স্বামীজির কখনো কেটেছে অর্থাহারে, কখনো কেটেছে অনাহারে, কখনো পড়েছেন চরম সংকটে। যত আহত হয়েছেন দুঃখে, তত বীর্যবান হয়ে উঠেছেন বীর সন্ন্যাসী বিবেকানন্দ। এবার তার লক্ষ্য মিরাট। মিরাট শহরে তখন স্বামী অখণ্ডানন্দ ডক্টর ত্রৈলোক্যনাথ ঘোষের চিকিৎসাধীন হয়ে তাঁরই আতিথ্যে রয়েছেন। 1890 সালের এক শীত সন্ধ্যায় যখন স্বামী অখণ্ডানন্দ এক পবিত্র গ্রন্থ পাঠ করছিলেন এবং ডক্টর ঘোষের জ্যেষ্ঠ ভ্রাতা তা মনোযোগ দিয়ে শুনছিলেন, তখন অসুস্থ অখণ্ডানন্দের খোঁজে হঠাৎই সেখানে এসে উপস্থিত হন স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী তুরীয়ানন্দ, স্বামী শারদানন্দ ও স্বামী কৃপানন্দ। সম্ভবত কালী পুজোর পর 11ই নভেম্বর স্বামীজি তাঁর সতীর্থদের নিয়ে মিরাট পৌঁছন। আবার অন্য তথ্যসূত্র থেকে জানা যায় স্বামীজি 5ই ডিসেম্বর মিরাট পৌঁছেছিলেন। দিন ও তারিখ নিয়ে দ্বিমত থাকলেও স্বামীজির মিরাট ভ্রমণ নিয়ে কোনো দ্বিমত নেই। স্বামী অখণ্ডানন্দ স্বামীজিকে দেখে আনন্দিত হলেও তাঁর শারীরিক অবস্থা দেখে ব্যথিত হন। স্বামীজি তখনও ঋষিকেশের ভয়ানক অসুস্থতা থেকে পুরোপুরি সেরে ওঠেননি। স্বামী প্রভানন্দের প্রবন্ধ অ্যান এপিটম অফ বরানগর মঠ থেকে জানা যায়, পরের দিনেই জ্ঞানেশ্বর মুখোপাধ্যায় ও জনৈক হিন্দিভাষী শেঠ স্বামীজি ও তাঁর সতীর্থদের সঙ্গে দেখা করতে আসেন। স্বামীজি যখন শুনলেন জ্ঞানেশ্বরবাবু ঠাকুর রামকৃষ্ণকে দর্শন করেছিলেন, সঙ্গে সঙ্গে তিনি জ্ঞানেশ্বরবাবুর পা ছুঁয়ে প্রণাম করতে এগিয়ে এলে জ্ঞানেশ্বরবাবু তাঁকে প্রণাম করা থেকে বিরত করেন। শেঠজির সঙ্গে স্বামীজির সৌহার্দ্যপূর্ণ কথাবার্তা হয় এবং ঠিক হয় চিকিৎসার জন্য স্বামীজি স্বামী অখণ্ডানন্দের সঙ্গে ডক্টর ঘোষের বাড়িতে থাকবেন ও অন্যান্য সতীর্থরা জ্ঞানেশ্বরবাবুর বাড়িতে থাকবেন। ডক্টর ঘোষের চিকিৎসা ও সেবা যত্নে শীঘ্রই স্বামীজির স্বাস্থ্যের উন্নতি হয়। স্বামীজির ব্যক্তিত্ব, অগাধ জ্ঞান ও সঙ্গীত প্রতিভা শহরবাসীকে আকর্ষিত করে। শেঠ লালানন্দ রাম গুপ্তের পীড়াপিড়িতে প্রায় 14 দিন পর স্বামী বিবেকানন্দ ও স্বামী অখণ্ডানন্দ তাঁর বাগান বাড়িতে আতিথ্য গ্রহণ করেন, যেখানে স্বামী ব্রহ্মানন্দ, স্বামী তুরীয়ানন্দ ও স্বামী কৃপানন্দ পরে স্বামীজির সঙ্গে যোগ দেন। ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে স্বামী শারদানন্দ জ্ঞানেশ্বরবাবুর বাড়িতেই থেকে যান, কিন্তু কিছুদিনের মধ্যে তিনিও শেঠজির বাগান বাড়িতে স্বামীজি ও অন্যান্যদের সঙ্গে চলে আসেন। সুতরাং মঠ জীবনের আকর্ষণ মিরাটেও স্বামীজি ও তাঁর গুরু ভাইদের প্রভাবিত করে এবং মিরাটে লালা নন্দরাম গুপ্তের বাগান বাড়িটি বরানগর মঠের অনুরূপ একটি মঠে পরিণত হয়। শেঠজির বাগানবাড়িতে শুরু হয় আধ্যাত্মিক সাধনা, ধর্মচর্চা, জপ, ধ্যান ইত্যাদি। এতে প্রভাবিত হন মিরাটের অসংখ্য ভক্তরা। সেই সময়েই আশ্চর্যজনকভাবে স্বামী অদ্বৈতানন্দ, যিনি ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করছিলেন, তিনিও এসে মিরাটের বাগানবাড়িতে তাঁর সতীর্থদের সঙ্গে মিলিত হন। লালা নন্দরাম গুপ্তের বাগানবাড়িটি 30 বিঘা জমির ওপর গাছগাছালি ও ফল ফুলের বাগান বাগিচায় সুন্দর স্থাপত্যের এক নিদর্শন। নির্মাণ শৈলীতে মোগল ঘরানার প্রভাব স্পষ্ট। বাড়ির সামনেই স্নানের জন্য নির্মিত বিশেষ জলাশয়, যার চারদিকে নেমে গেছে ধাপে ধাপে সিঁড়ি। জলাশয়ের চারপাশে রয়েছে পোশাক পরিবর্তনের ঘর। বাগানবাড়ি থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে উত্তর দিকে রয়েছে শিব মন্দির, যেখানে 1887 সালে সিপাহী বিদ্রোহের সূচনা হয়। স্বামীজি এই মন্দিরে পুজো দিতে আসতেন। মিরাটের লায়লা লাইব্রেরির অবৈতনিক সচিব তথা মিরাটের খ্যাতনামা আইনজীবী শ্রী কালীপদ ঘোষ স্বামীজির ভক্ত ছিলেন এবং প্রায়ই স্বামীজির কাছে আসতেন। 1882 সালের 6ই ফেব্রুয়ারি কনৌটের ডিউক লায়লা লাইব্রেরি স্থাপন করেন।
লাইব্রেরির দুটি ঘরে এখনও কালীপদ ঘোষ ও স্বামী বিবেকানন্দের ছবি রয়েছে। মিরাটে থাকাকালীন স্বামীজি ও স্বামী অখণ্ডানন্দ এই লাইব্রেরিতে নিয়মিত আসতেন। একসময় স্বামীজি স্যার জন লুবকের গ্রন্থাবলী পড়ছিলেন এবং মাত্র কয়েকদিনের মধ্যেই এক একটি খণ্ড পড়ে শেষ করতেন। লাইব্রেরিয়ানের ধারণা হয় স্বামীজি বইগুলো নিচ্ছেন কিন্তু সঠিকভাবে না পড়েই ফেরত দিচ্ছিলেন। একসময় লাইব্রেরিয়ান তাঁর এই ধারণা সম্বন্ধে স্বামীজিকে ইঙ্গিত করলে স্বামীজি বলেন, আপনি আমাকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিতে প্রস্তুত। লাইব্রেরিয়ান প্রশ্নের পর প্রশ্ন করতে থাকেন যতক্ষণ না তিনি স্বামীজির পড়া সম্বন্ধে নিশ্চিন্ত হচ্ছেন। তিনি বিস্মিত হন, কি করে একজন মানুষ এত দ্রুত এত বড় বড় খণ্ডের বই পড়ে তা হৃদয়ঙ্গম করতে পারেন। স্বামী অখণ্ডানন্দ ফেরার পথে স্বামীজিকে প্রশ্ন করেন যে তার এই স্মৃতিশক্তির গোপন রহস্য কি। তখন স্বামীজি বলেন, আমি যখন বই পড়ি তখন প্রতিটা শব্দ ধরে ধরে পড়ি না, এক একটা বাক্য থেকে এক একটা বাক্যে চলে যাই, কখনো এক স্তবক থেকে অন্য স্তবকে, অনেকটা ক্যালিডোস্কোপের ধাঁচে। স্বামীজির পড়া জন লুবকের দুটি গ্রন্থ অনেক চেষ্টার পর দূরদর্শনের টিম লায়লা লাইব্রেরিতে খুঁজে পান। বই দুটির বিভিন্ন স্থানে এখনও স্বামীজির দেওয়া পেন্সিলের দাগ এবং বইয়ের মার্জিনে লেখা কিছু টিপ্পণীও রয়েছে। দুর্ভাগ্যবশত খুঁজে পাওয়া এই অমূল্য বই দুটির একটি উইপোকার আক্রমণে বিধ্বস্ত। মিরাটের অস্থায়ী মঠে স্বামীজি ছিলেন তাঁর সতীর্থদের আধ্যাত্মিক সংঘ জীবনের কেন্দ্রবিন্দু। স্বামীজি একদিন আবিষ্কার করেন তিনি ক্রমশ গুরুভাইদের মায়ায় জড়িয়ে পড়ছেন এবং যে উদ্দেশ্য নিয়ে তিনি বরানগরের মঠ থেকে বেরিয়েছিলেন ভারতাত্মার সন্ধানে, সেই লক্ষ্য থেকে তিনি বিচ্যুত হয়ে পড়ছেন। আবার তাঁর মধ্যে জেগে ওঠে সর্বত্যাগী সন্ন্যাসী হিসেবে এককভাবে ভারত দর্শন ও ভারতাত্মার সন্ধান করা। স্বামী অখণ্ডানন্দ ও সতীর্থদের অনুরোধ তাঁকে সেই সিদ্ধান্ত থেকে টলাতে পারেনি। 1891 সালের জানুয়ারির শেষের দিকে স্বামীজি মিরাট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হন। সতীর্থদের নির্দেশ দিলেন কেউ যেন তাঁর পিছু না নেন। বিবেকানন্দের এই পথ পরিক্রমা শুধুমাত্র একজন সন্ন্যাসীর পথ পরিক্রমা নয়, পরাধীন ভারতবর্ষের স্বাধীনতাকামী এক সৈনিকের পথ পরিক্রমা। সেই পরিক্রমায় বিবেকানন্দ এবার চলেছেন দিল্লির পথে। 1890 সালের জুলাই মাস বরানগর মঠ থেকে স্বামী বিবেকানন্দ ভারত পরিক্রমা শুরু করেন। 1892 সালের ডিসেম্বরে কন্যাকুমারীতে এসে স্বামীজির ভারত পরিক্রমা শেষ হয়। এরপরেই শুরু হয় স্বামীজির বিশ্ববিজয় পর্ব। এই পর্বে উল্লেখযোগ্য 1893 সালের 11 সেপ্টেম্বর শিকাগো ধর্ম মহাসভার ঐতিহাসিক ভাষণ। 1897 সালে স্বামীজি আবার ভারতে ফিরে আসেন। তাঁর ভারত পরিক্রমার পর্যায়ে স্বামীজি দিল্লি ভ্রমণে 1891 সালের ফেব্রুয়ারির শেষের দিকে আসেন। দিল্লিতে স্বামীজি ডক্টর এইচ.কে. সেনের সঙ্গে চাঁদনি চকে কয়েকদিন ছিলেন। তবে দিল্লিতে বেশিরভাগ দিনই স্বামীজি থেকেছেন শ্যামলাল দাস শেঠের রসুনারা চকের বাগান বাড়িতে। এ প্রসঙ্গে দিল্লি রামকৃষ্ণ মিশনের মঠাধ্যক্ষ বলেন, 1891 জানুয়ারি শেষের দিকে মিরাট থেকে স্বামীজি দিল্লিতে আসেন এবং এখানে এসে এই যে বাগান বাড়ি তার যিনি মালিক শ্যামল দাস শেঠ তার আতিথেয়তা গ্রহণ করেন। এই বাড়িতে তিনি ছিলেন এবং এই বাড়ির পেছনে যে আরেকটা ছোট বাড়ি দেখা যাচ্ছে ছোট, সেখানে তার 3 গুরুভাই ছিলেন। কে কে গুরুভাই ছিলেন? ব্রহ্মানন্দজি, অখণ্ডানন্দজি, তুরীয়ানন্দজি। স্বামীজি দিল্লি থেকে আলওয়ার চলে যান। যাবার সময় বলেন, দেখো আমি একা একা বিভিন্ন জায়গায় যেতে চাই, তোমরা এরপরে আমার কিন্তু পেছু নিও না, সঙ্গ নিও না, এখান থেকে আমি আলওয়ার যাব। স্বামীজি যখন শ্যামলাল দাস শেঠের বাগান বাড়িতে আতিথ্য গ্রহণ করেন
তখন তার সঙ্গে সতীর্থ স্বামী ব্রহ্মানন্দ, স্বামী তুরীয়ানন্দ ও স্বামী অখণ্ডানন্দ ওই বাগানবাড়ির সংলগ্ন একটি বাড়িতেই থাকতেন। দিল্লিতে থাকাকালীন স্বামীজি সেখানকার ঐতিহাসিক স্থানগুলি দর্শন করেন। স্বামী প্রভানন্দের অ্যান এপিটম অফ বরানগর মঠ প্রবন্ধে উল্লেখ আছে, স্বামীজি যদিও শ্যামলাল দাস শেঠের বাগানবাড়িতে ছিলেন, তার 3 সতীর্থ স্বামী ব্রহ্মানন্দ, স্বামী তুরীয়ানন্দ ও স্বামী অখণ্ডানন্দ দিল্লিতেই অন্য কোনো স্থানে বাস করতেন। দিল্লিতে এই 4 সতীর্থ প্রায় 1 মাস ছিলেন বলে এই প্রবন্ধে উল্লেখ রয়েছে। একদিন স্বামীজি তাঁর গন্তব্যস্থলের ব্যাপারে কাউকে কিছু না জানিয়ে একাকী আলোয়াড়ের উদ্দেশ্যে রওনা হন। 1887 থেকে 1893 31 মে বোম্বাই থেকে পাশ্চাত্য যাওয়ার আগের পর্যন্ত এই কাল ও পর্বে বিবেকানন্দ ভারতবর্ষের যে সমস্ত অঞ্চল পরিক্রমা করেছেন তার মধ্যে একটি উল্লেখযোগ্য হল রাজস্থান। আমরা গবেষণা করে দেখেছি রাজস্থানের মোটামুটি 6টি অঞ্চলে তার পুণ্য পদধূলি ছড়িয়ে আছে। তারই বিশেষ কয়েকটি অঞ্চল এবারে আমাদের প্রতিপাদ্য বিষয়, রাজস্থান। দিল্লি থেকে স্বামীজি রোশনারা চকের শ্যামলাল দাস শেঠের বাড়ি থেকে একা রাজস্থানের আলোয়াড় এসে পৌঁছন। আলোয়াড় ছিল পাহাড়ে ঘেরা রাজপুতনার মধ্যমণি। এখানে আলোয়াড়ের মহারাজা আধুনিক ধ্যানধারণায় প্রভাবিত হয়ে মূর্তি পূজার সমালোচনা করেন। স্বামীজি তখন মহারাজের দেওয়া টাঙানো ছবিটি নিচে নামিয়ে রাজসভার পরিষদদের থুতু ছেঁটাতে বললেন। স্বাভাবিক কারণেই সভাসদরা এই কাজে কেউ এগিয়ে এলো না। তখন স্বামীজি বিশ্লেষণ করে বললেন, যদিও এই ছবিতে রাজার মেদমাংস বা রক্ত নেই, তবুও এই ছবিটিকে রাজার প্রতীক হিসেবে সভাসদ এবং রাজ্যের অধিবাসীরা বিশ্বাস করেন। ঠিক তেমনি সাধারণ মানুষ পাথরের মূর্তি বা গাছপালাকেও ভগবানের প্রতীক হিসেবে পূজা করেন। মহারাজা তার ভুল বুঝতে পারলেন এবং স্বামীজির কাছে ক্ষমা ভিক্ষা করলেন। এই ঘটনার মতো আরও অনেক ঘটনা স্বামীজির ভারত ভ্রমণকালে ঘটে, যার মধ্যে স্বামীজি অন্ধবিশ্বাস, বাস্তুতান্ত্রিক সংস্কৃতির ভুল ত্রুটি সংশোধন করেন। স্বামীজি আলোয়াড় এবং অন্যান্য স্থানেও যুবকদের সংস্কৃত পাঠ এবং পাশ্চাত্যের বিজ্ঞান চর্চায় উৎসাহিত করতেন, যাতে করে তাদের আত্মিক উন্নতিও ঘটে ও তারা ভারতের কৃষি, স্বাস্থ্য, গ্রামীণ অর্থনীতি ইত্যাদি ক্ষেত্রের অধিকতর উন্নত পদ্ধতির মাধ্যমে সাধারণ জনগণ এবং শিক্ষিত শ্রেণীর মধ্যে সংযোগ স্থাপন করতে পারে। তিনি যেমন যুবকদের সংস্কৃত পড়তে বলতেন, তেমনি আবার পাশ্চাত্য বিজ্ঞান চর্চার জন্য উৎসাহিত করতেন। স্বামীজি এরপরই চলে যান জয়পুর এবং সেখানকার ঐতিহাসিক দ্রষ্টব্য স্থান দেখার পর চলে যান আজমের। সেখানে যুগপৎ হিন্দু ও মোগল সাম্রাজ্যের তাৎপর্যপূর্ণ ইতিহাস ও সংস্কৃতির গৌরব উপভোগ করেন। তিনি সম্রাট আকবরের রাজপ্রাসাদ ও বিখ্যাত মুসলমানদের পবিত্র তীর্থস্থান খাজা মঈনুদ্দিন চিশতির দরগা দর্শন করেন। এই আলোয়ারেই সহাবস্থান করছে হিন্দুদের তীর্থস্থান পুষ্কর। স্বামীজি পুষ্করে স্নান করে ব্রহ্মা মন্দির দর্শন করেন। স্বামীজি 1891 সালের 14 এপ্রিল আজমের ত্যাগ করেন ও মাউন্ট আবুর পথে যাত্রা করেন। স্বামীজি মাউন্ট আবুতে জৈনদের বিখ্যাত দিলওয়াড়া মন্দির দেখে অভিভূত হন, যা প্রায় 14 বছর সময় নিয়ে নিখুঁতভাবে তৈরি।
স্বামীজি প্রায়ই মাউন্ট আবুর বিখ্যাত নক্কি ঝিলের মনোরম শোভা উপভোগ করতেন। মাউন্ট আবুতে স্বামীজি এক গুহায় বাস করতেন। সে সময় একজন মুসলমান উকিলের আমন্ত্রণে স্বামীজি তাঁর আতিথ্য গ্রহণ করেন। ওই সময় খেতড়ির মহারাজা অজিত সিংহের ব্যক্তিগত সচিব মুন্সি জগমোহন লাল একদিন খানিকটা অনুযোগের সুরেই স্বামীজিকে প্রশ্ন করেন, হিন্দু সন্ন্যাসী হয়েও তিনি কেন মুসলমানের আতিথ্য গ্রহণ করেছেন? স্বামীজি উত্তরে চোস্ত ইংরেজিতে বলেন, আমি তো সন্ন্যাসী, আমি আপনাদের সমস্ত সামাজিক আচার ও বিধিনিষেধের ঊর্ধ্বে। আমি একজন ম্যাথরের সঙ্গেও খেতে পারি। ভগবান অপরাধ নেবেন সে ভয় আমার নেই, কেননা এটা ভগবানের অনুমোদিত। শাস্ত্রের দিক থেকেও আমার কোনো ভয় নেই, কেননা তা শাস্ত্রেরও অনুমোদিত। এই মাউন্ট আবুতেই স্বামীজির ভাগ্য বিধাতা খেতড়ির রাজার সঙ্গে পরিচয় করিয়ে দেন। খেতড়ির রাজা অজিত সিংজি দিনের পর দিন স্বামীজির জ্ঞানগম্ভীর আলোচনা শুনতেন ও মুগ্ধ হতেন। রাজা স্বামীজির কাছে আবেদন রাখেন, আপনি দয়া করে আমার সঙ্গে আমার রাজ্যে আসুন এবং আমার সঙ্গে থাকুন। সেখানে আমি আপনাকে সম্পূর্ণ হৃদয় দিয়ে সেবা করব। স্বামীজি এই আবেদনে সাড়া দিলেন এবং জয়পুরে সামান্য সময় থাকার পর খেতড়িতে পৌঁছলেন। খেতড়ির রাজা স্বামীজির একনিষ্ঠ শিষ্য হিসেবে পুরোপুরিভাবে নিজেকে সমর্পণ করেন এবং স্বামীজিও তাঁর গভীরতা ও ঐকান্তিকতা অনুভব করে তাঁকে স্নেহ করতেন এবং দেশের কল্যাণ ত্বরান্বিত করার জন্য রাজার কাছ থেকে আশাও করতেন। পরে আমেরিকা থাকাকালীন স্বামীজি খেতড়ির মহারাজাকে অনেক চিঠি দিয়েছিলেন এবং সেই চিঠির প্রতিলিপি এখনও রাজবাড়িতে রামকৃষ্ণ মিশন অধিকৃত ঘরে সাজানো রয়েছে। খেতড়ির এই বাড়িটিতেই স্বামীজি তাঁর খেতড়ি ভ্রমণকালে ওঠেন 1891, 1893 এবং 1897 সালে। কোনো এক সময়ে স্বামীজি এক নর্তকীর কণ্ঠে মোরে প্রভু অবগুণ চিত না ধরো সুরদাসের এই ভজনটি শুনে বিশেষভাবে আবেগাপ্লুত হয়ে পড়েন। 1895 সালের 4 মার্চ এই হলেই স্বামীজি আমেরিকা থেকে আসার পর সম্বর্ধনা জানানো হয়। এই ভবনটির ঠিক ওপরতলায়, যা এখন উপাসনার জন্য নিয়োজিত, সেখানে স্বামীজি রাজপুত্রকে বিজ্ঞান পড়াতেন ও নানাবিধ জ্ঞান চর্চা করতেন। স্বামী বিবেকানন্দের পরম বন্ধু, সহায়ক শিষ্য স্বর্গীয় রাজা অজিত সিংজি বাহাদুর স্বামীজির পবিত্র স্মৃতি রক্ষার্থে তাঁর এই ঘরটি বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের নামে দানপত্র রেজিস্ট্রি করে দেন 1959 সালের 26শে ডিসেম্বর। এই ঘরটি এখন স্বামীজির পুণ্য স্মৃতি হিসেবে রামকৃষ্ণ মিশন দ্বারা সংরক্ষিত। ঘরটির সংস্কার করিয়ে খেতড়িবাসী শ্রী বেণীশঙ্কর শর্মা স্বামীজি ও রাজা অজিত সিংজির মূর্তি স্থাপন করেছিলেন। স্বামীজি খেতড়িতে 2.5 মাস থাকার পর আবার অক্টোবরের শেষে খেতড়ি ত্যাগ করেন ও আজমেরের পথে রওনা দেন। আজমেরের হরবিলাস সর্দার সঙ্গে তিনি কিছুদিন থাকেন এবং পরে সর্দার বন্ধু বিখ্যাত জাতীয়তাবাদী নেতা শ্যামজি কৃষ্ণ ভার্মার সঙ্গেও কিছুদিন কাটান। আজমেরে প্রায় 2 সপ্তাহ থাকার পর স্বামীজি গুজরাটের আহমেদাবাদের পথে রওনা দেন। পরাধীন ভারতবর্ষের পটভূমিকায় বিচার করলে স্বামীজির এই পরিক্রমণ একটি মহা ঘটনা বলে মনে হয়েছে। স্বামীজির গুজরাট ভ্রমণে গবেষকরা জানাচ্ছেন গুজরাটের 17টি জায়গা স্বামীজি পরিভ্রমণ করেন সেই প্রথম পর্বে, তারই বিশেষ কয়েকটি। আজমের থেকে স্বামীজি ঐতিহাসিক শহর আহমেদাবাদ যান, যা আগে কর্ণাবতী নামে পরিচিত ছিল। স্বামীজি আহমেদাবাদে জৈন মন্দির ও মসজিদের স্থাপত্যের উৎকর্ষতার সাক্ষী হন। এখানে এসে তিনি জৈন ধর্ম সম্পর্কে প্রভূত জ্ঞান অর্জন করেন।
স্বামীজি আমেদাবাদ থেকে ওয়াধন হয়ে লিমড়ি পৌঁছন এবং রাজপুত্র ঠাকুর সাহেব যশবন্ত সিংজির আতিথ্য গ্রহণ করেন। লিমড়িতে স্বামীজি স্থানীয় পণ্ডিতদের সঙ্গে সংস্কৃতে অনেক ধর্ম আলোচনা করেন। পুরীর গোবিন্দ মঠের গুরু শঙ্করাচার্য তাঁর সংস্কৃতে ধর্মচর্চার সাক্ষী ছিলেন। তিনি এই যুবা সন্ন্যাসীর অগাধ পাণ্ডিত্য ও জ্ঞানের ব্যাপ্তিতে মুগ্ধ হন। स्वामी जी महाराज घूमते घूमते भटवान से लिम्बड़ी में आए और लिम्बड़ी में आते आते देखते देखते স্বামীজি ওয়াধান থেকে লিমড়িতে আসেন। আশ্রয়ের সন্ধানে ঘুরতে ঘুরতে স্বামীজি এখানে বামাচেরি তান্ত্রিকদের এক আশ্রমে এসে ওঠেন। দু একদিন এখানে থাকার পর স্বামীজি বুঝতে পারেন যে এই বামাচারী তান্ত্রিকেরা স্বামীজির ব্রহ্মচর্য ভঙ্গ করার উদ্দেশ্যে তাকে আটকে রেখেছে। তিনি এখান থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতে থাকেন। ওই আশ্রমে একটি বাচ্চা ছেলে রোজ দুধ ও ফলমূল বিক্রি করতে আসত। নিজ ব্রহ্মচর্য রক্ষায় যত্নবান স্বামীজি ওই দুধ বিক্রেতা কিশোরের হাতে একটি চিঠি লিখে রাজার কাছে পাঠান। রাজা লোক পাঠিয়ে স্বামীজিকে ওই আশ্রম থেকে উদ্ধার করেন এবং বামাচারী আশ্রমটি বন্ধ করে দেন। স্বামীজির সঙ্গে রাজার পরিচয় হয় এবং স্বামীজির পাণ্ডিত্যে রাজা মুগ্ধ হন। স্বামীজির কাছ থেকে রাজা সামাজিক, আধ্যাত্মিক এবং শিক্ষা বিষয়ক অনেক জ্ঞান লাভ করেন। কিছুদিন রাজ আতিথ্যে কাটিয়ে চলে আসার সময় লিমডির রাজা নিজে শিষ্য হিসাবে স্বামীজির সঙ্গে থেকে তার সেবা করার অনুমতি চাইলে স্বামীজি তাকে লিমডিতে থেকেই তার কাজকর্ম চালিয়ে যেতে বলেন। লিমডির ঠাকুর সাহেবের কাছে প্রথম স্বামীজি পাশ্চাত্যে বেদান্ত প্রচারের প্রেরণা পান। ঠাকুর সাহেব সনাতন ধর্মে প্রগাঢ় বিশ্বাস রাখলেও নিজে প্রগতিশীল চিন্তাধারার লোক ছিলেন এবং মাত্র কয়েক বছর আগেও ইংল্যান্ড ও আমেরিকায় বাস করেছেন। লিমডি ও মহাবালেশ্বরে ধর্ম ও অন্যান্য বিষয়ে স্বামীজির বক্তব্য শুনে তিনি রোমাঞ্চিত ও অভিভূত হন। গুজরাটের লিমড়ি থেকে স্বামীজি ওই রাজ্যেরই ভাবনগর ও শিহর হয়ে জুনাগড় পৌঁছন। জুনাগড়ে স্বামীজি দেওয়ান হরিদাস দেশাইয়ের সংস্পর্শে আসেন। পরে স্বামীজি দেশাইকে বেশ কিছু চিঠি লেখেন। এখানে তিনি বিখ্যাত গিরনার পাহাড়ে কিছুদিন ধ্যান করেন। বিভিন্ন ঐতিহাসিক স্থানের প্রতি স্বামীজির ছিল বিশেষ আগ্রহ। জুনাগড়ে বিভিন্ন প্রাচীন নিদর্শন, উপাকার্টের দুর্গ, রাজপুতদের পুরনো রাজপ্রাসাদ, দুটি প্রাচীন কূপ, বৌদ্ধ যুগের খাপড়াখড়িয়া গুহা যা একসময় বৌদ্ধ মঠ হিসেবে হয়তো ব্যবহৃত হতো, এসব তিনি ঘুরে দেখেন। জুনাগড় থেকে স্বামীজি পৌঁছন ভুজে। সেখানে তিনি দেওয়ান সাহেবের সঙ্গে ছিলেন ও পরে মহারাজা খেনগারজির সঙ্গে দেওয়ান সাহেবের পরিচয় করিয়ে দেন। ধর্ম নিয়ে স্বামীজির ব্যাখ্যা মহারাজ খেঙ্গারজির ওপর বিশেষভাবে প্রভাব ফেলে। স্বামীজি আশেপাশের তীর্থস্থানগুলি ঘুরে দেখেন ও অন্যান্য তীর্থযাত্রীদের সঙ্গে কথা বলে অনেক অভিজ্ঞতা অর্জন করেন। ভুজ থেকে স্বামীজি আবার জুনাগড়ে ফিরে আসেন ও কিছুদিন বিশ্রাম নেন। তারপর ভেরাওয়াল ও পট্টন সোমনাথে যান, যা প্রভাস নামে খ্যাত।
সোমনাথের বিদেশি আক্রমণে বিধ্বস্ত মন্দির তাকে ভারতবর্ষের অতীত গৌরব ও চিরন্তন সংস্কৃতি সম্পর্কে প্রভাবিত করে। পরে পাশ্চাত্য ভ্রমণের পর মাদ্রাজে দ্য ফিউচার অব ইন্ডিয়া শীর্ষক ভাষণে বলেন, তোমাদের পূর্বপুরুষরা নির্ভীকভাবে সবকিছুর মোকাবিলা করেছিলেন, এমনকি মৃত্যুর মুখোমুখি হয়েও নিজেদের ধর্ম রক্ষা করেছিলেন। মন্দিরের পর মন্দির বিদেশি আক্রমণে ভেঙে যায়, কিন্তু বিদেশি আক্রমণকারীরা চলে যাওয়ার পরই আবার মাথা তুলে দাঁড়ায় ভগ্ন মন্দির। দক্ষিণ ভারতের কিছু মন্দির ও সোমনাথের কিছু মন্দির আপনাদের প্রচুর শিক্ষা ও জ্ঞান দেবে। এইসব মন্দির জাতীয় ইতিহাসের গূঢ় সত্য সম্পর্কে যে অন্তর্দৃষ্টি প্রদান করে তা হাজার বই পড়েও লাভ করা যায় না। লক্ষ্য করুন, এইসব মন্দির বহন করছে শত শত আক্রমণের চিহ্ন, আবার ক্রমাগত ধ্বংস ও ভগ্নপ্রায় অবস্থা থেকে পুনরুজ্জীবনের মধ্য দিয়ে সত্য ও শক্তির প্রতীক হয়ে চিরন্তন সভ্যতা হিসেবে বেঁচে থাকার দৃষ্টান্তও তুলে ধরেছে। এইসব জাতীয় সংস্কৃতির চিহ্নই জাতীয় মনন ও জাতীয় জীবন প্রবাহ। এই প্রবাহ অনুসরণ করলেই থাকবে জাতীয় গৌরব, আর বিস্মৃত হলেই আসবে মৃত্যু। সোমনাথ থেকে আবার তৃতীয়বারের জন্য জুনাগড় ফিরে আসেন স্বামীজি। বস্তুত জুনাগড়কে কেন্দ্র করেই স্বামীজি গুজরাট ভ্রমণ করেন। এরপর তিনি যান পোরবন্দর, যা ভগবতে সুদামাপুরী নামে উল্লেখ করা আছে। এখানে বেশ কয়েক মাস শঙ্কর পাণ্ডুরাং পণ্ডিতের সঙ্গে স্বামীজি বৈদিক ধর্ম ও দর্শন নিয়ে চর্চা করেন। স্বামীজি যে ভোজেশ্বর বাংলোতে থাকতেন তা এখন পোরবন্দরের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মেমোরিয়াল হল। স্বামীজি শঙ্কর পাণ্ডুরাং পণ্ডিতকে অথর্ববেদের সম্পাদনার কাজে সাহায্য করেন। এখানে স্বামীজি পাতঞ্জলির পাণিনি ব্যাকরণের বিশ্লেষণমূলক গ্রন্থ মহাভাষ্য শেষ করেন ও ফরাসি ভাষা শেখেন। ওই সময়ে স্বামীজির মন থেকে থেকেই ভীষণ অশান্ত হয়ে উঠত। বারবার তার ঠাকুর রামকৃষ্ণের ভবিষ্যৎবাণী মনে পড়ছিল। সারা বিশ্বে আধ্যাত্মিক বিপ্লব আনার ক্ষমতা তার রয়েছে। তিনি অনুভব করেন জগৎসভায় ভারতবর্ষের সঠিক মূল্যায়নের জন্য তার পাশ্চাত্যে সনাতন ধর্মের প্রচার করা প্রয়োজন। তিনি যতই বেদ পাঠ করছিলেন এবং আর্য ঋষিদের দর্শন নিয়ে বিচার বিশ্লেষণ করছিলেন, ততই বেশি করে সুনিশ্চিত হচ্ছিলেন ভারতবর্ষই সর্বধর্মের জননী। এরপর স্বামীজি পোরবন্দর থেকে দ্বারকা যান। সেখানে ভগবান শ্রীকৃষ্ণের অসংখ্য স্মৃতি বিজড়িত স্থান দর্শন করেন। সমুদ্রের গর্জন